প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো রিভাইভাল অফ লার্নিং। ইংলিশ হিস্ট্রির আন্ডারে এই পিরিয়ডটি সম্পর্কে আমরা আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি ফুল কোনো পিরিয়ড না, এটা চসারিয়ান এজ এর পরে এবং এলিজাবেথান পেজের শুরুর মানে এই মাঝখানের একটা সময়, এবং এই সময়টা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। এটা ইংলিশ হিস্ট্রিতে বেশ গুরুত্বপূর্ণ একটা সময়, বিশেষ করে ট্রানজিশনাল পিরিয়ড হিসাবে। তো দেখো, ইংলিশ রিভাইভাল সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে এর শাব্দিক একটা মিনিং আছে। যেমন রিভাইভাল অর্থাৎ কিছু লার্নিং বা কিছু শিক্ষা যেগুলো অতীতে ছিল সেইগুলোকে আবার পুনরায় রিভাইভ করানো, পুনরুজ্জাগরণ করানোটা হয়েছিল এই এজে, এবং এই জন্য এটাকে বলা হয় যে রিভাইভাল অফ লার্নিং। অর্থাৎ হচ্ছে অনেক পুরনো ক্লাসিক কিছু লার্নিং এই সময়টাতে রিভাইভ করানো হয়েছিল। তো এই এজটা মূলত ট্রানজিশন পিরিয়ড হিসাবে বলা হয়, এবং এইটা চসারের ঠিক মৃত্যুর পরে এটা শুরু হয়, এবং এলিজাবেথান এজের আগ পর্যন্ত যেন এই এজটা চলতে থাকে, এবং এলিজাবেথান এজের জন্য একটা প্রিপারেশন চলতে থাকে এই সময়টাতে। এবং এই সময়টাতে প্রায় 150 বছর, প্রায় চসারের পরে আর কি, এই সময়টাতে তেমন কোনো ইংলিশ যেমন রিমার্কেবল কোনো ইংলিশ ওয়ার্ক এই সময় তৈরি হয়নি, অর্থাৎ তেমন কোনো রাইটিং খুব ভালোভাবে জায়গাটা দখল করতে পারেনি। এবং এই সময়টাতে যেগুলো তৈরি হয়েছিল ইংলিশ লিটারেচারে সেগুলো অতটা মানসম্মত ছিল না, এগুলো ভেরি লো ছিল। এবং এর তিনটা কারণ এখানে উল্লেখ করা হচ্ছে, যে এর বেশ কিছু কারণ ছিল, তার মধ্যে তিনটা বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, তোমরা জানো যে চসারের এজের সময় 100 ইয়ার্স ওয়ার সেটা হয়েছিল, এবং সেই এজে 100 ইয়ার্স ওয়ার বলতে 100 বছর ধরে যুদ্ধ হয়েছিল ইংলিশ চ্যানেলের নিয়ে, এই ইংল্যান্ড এবং ফ্রান্সের ভেতরে। এবং সেই যুদ্ধের ফলে অনেক মানুষের দৃষ্টিভঙ্গি সেই দিকে ছিল, এবং এর ফলে কি হয়েছিল, তারা সিভিল ওয়ার এবং ফ্রেঞ্চের যে ওয়ার সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকার কারণে তারা বই পড়ার প্রতি বা পোয়েট্রি পড়ার প্রতি অতটা মনোযোগী ছিল না। এবং এই যুদ্ধের ফলে অনেক ইংলিশ নোভেল ফ্যামিলি সেই সময়টাতে ডিস্ট্রয় করা হয়েছিল, যারা কিনা লিটারেচার এবং বই পড়া নিয়ে থাকতো। তো সেই ধরনের শিক্ষিত ফ্যামিলিগুলোকে মেরে ফেলা হয়েছিল বা নষ্ট করা হয়েছিল, যার ফলে এই সময়টাতে ওইভাবে লিটারেচারটা বিকশিত হতে পারেনি। এরপরে আরেকটা কারণ, যেটা 2 নম্বর কারণ, সেটা হচ্ছে যে রিফরমেশন অফ দ্য ল্যাটার পার্ট অফ দ্য পিরিয়ড ফিল্ড মেন্স মাইন্ড উইথ রিলিজিয়াস কোয়েশ্চেন্স। অর্থাৎ এই সময়টার পরে মানুষের মন ক্রিশ্চিয়ান রিলিজনের ক্ষেত্রে একটু সন্দিহান হয়ে পড়ে। অর্থাৎ ক্রিশ্চিয়ান রিলিজিয়ান যুদ্ধগুলোকে থামাতে পারছে না, বা যুদ্ধগুলি বন্ধ করতে পারছে না, বা রিলিজিয়াস যে চার্চগুলি, সেই চার্চগুলি এবং সেই চার্চের যে ক্লার্জিম্যান থেকে শুরু করে যাজক যারা আর কি, প্রিস্ট যারা, তাদের সবাই অনেক প্রশ্নবোধক বা অনেক কোশ্চেনেবল অনেক কাজ করতো, যার ফলে এই সময়টাতে মানুষ এই ধর্মগুলোর দিকে অনেক কোশ্চেন ছুড়ে দেয়। এবং এই সময়টাতে এর কারণে তেমন কোনো লিটারেচার তৈরি হয়নি। বিশেষ করে অনেক সময় তোমরা জানো যে চার্চকে কেন্দ্র করে অনেক লিটারেরি ওয়ার্ক তৈরি হয়েছে। তো সেই সময়টাতে এইগুলো হওয়ার কারণে, চার্চের প্রতি কোশ্চেন তোলার কারণে সেই সময়টাতে এই লিটারেচার তেমনভাবে তৈরি হয়নি। থার্ড নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। অর্থাৎ রিভাইভাল অফ লার্নিং সম্পর্কে আমরা এবার জানতে পারছি যে এই সময়টাতেই অতীতকালের যে রাইটিংগুলি, বিশেষ করে ক্লাসিক যে রাইটিং, হোমারের ইলিয়াড বা এই জাতীয় আরও যে রাইটিংগুলি, এই রাইটিংগুলি এই সময়টাতে উঠে আসে, এবং এই সময়টাতে এগুলো প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকে, এবং সেই সময়ের মানুষগুলি অতীতকালের এই রাইটিংগুলি পড়তে শুরু করে। এবং এর ফলে যেটা হয় যে তারা তাদের নিজেদের যে রাইটিং, বা তারা যে নিজেরা ইংলিশ লিটারেচারে নিজেরা কিছু করবে, সেটা কিন্তু ওইভাবে করতে পারেনি, বা যারাও করেছে তাদেরটাও অতটা মানসম্পন্ন নয়। তো হিস্টোরিক্যালি এই এজটা মূলত নোটিসেবল ইন্টেলেকচুয়াল প্রোগ্রেসের কারণে, অর্থাৎ এই রিভাইভাল অফ লার্নিংটা ইন্টেলেকচুয়াল প্রোগ্রেসের কারণে অনেক উল্লেখযোগ্য। এই সময়টাতে প্রিন্টিং যেই মেশিন, সেই প্রিন্টিং মেশিনের আবিষ্কার হয়, এই জন্য এই সময়টাতে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং এই একই সময় ডিসকভারি অফ আমেরিকা ডিসকভার হয়, এবং
এই আমেরিকা আবিষ্কার হওয়ার কারণেও এই সময়টাতে লিটারেচারের প্রতি মানুষের মনোযোগ কম থাকে। এবং বিগিনিং অফ রিফরমেশন অর্থাৎ রিফরমেশন এজের শুরু এটা, সেই সঙ্গে পলিটিক্যাল যে পাওয়ার, সেই পাওয়ারটাও সাধারণ মানুষ বা কমন মানুষ প্র্যাকটিস করতে থাকে। এর ফলে যেটা হয় যে নোবেল ফ্যামিলি বা নোবেল যে বিষয়গুলি বা নোবেল যে মানুষ যারা রয়েছে তারা লিটারেচারের প্রতি তাদের মনোযোগটা কম থাকে। তোমরা জানো যে পরবর্তীতে যে এলিজাবেথান এজের ক্ষেত্রে যেটা রেনেসান্স বা হিউম্যানিজম যে বিষয়গুলি, সেই টার্মগুলি কিন্তু এই সময়টাতেই শুরু হয়। এবং ইংলিশ রেনেসান্স বা হিউম্যানিজমের যে বিষয়গুলি এই সময়টাতে শুরু হওয়ার কারণে পরবর্তীতে আসলে মানে এই রিভাইভাল অফ লার্নিংয়ের আফটার ইফেক্টটাই হচ্ছে মূলত এই হিউম্যানিজম এবং রেনেসান্স। তো এই সময়টাতে এই জন্য অত ভালো কিছু তৈরি হয়নি, কিন্তু অতীতের যে রাইটিংগুলি, প্রাচীনকালের যে রাইটিংগুলি, সেগুলোর খুব বেশি চর্চা হয় এবং ইন্টেলেকচুয়াল যে চর্চা সেই সময়টাতে হয়। এবং এই রিভাইভাল অফ লার্নিং মানে এই সময়কার যেই রাইটার কিছু রয়েছে, সেই রাইটারগুলির মধ্যে রয়েছে ইরাসমাস, তার যে রাইটিং প্রেজ অফ ফলি, এরপরে মোর্স, থমাস মোর্সের যে ইউটোপিয়া এই সময়কার রাইটিং, টিন্ডালির যে ট্রান্সলেশন অফ নিউ টেস্টামেন্ট এই সময়ের রাইটিং, এবং আরও কিছু রাইটিং রয়েছে, কিন্তু সেগুলি আসলে অতটা পড়া হয় না বা অতটা হচ্ছে পড়া হয় না। যেমন ম্যালোরির মর্টি দি আর্থার রয়েছে, এগুলি ওইভাবে আসলে মানে ওই রকম মানের নয় যে মানের আর কি ইংলিশ রাইটিংগুলি পরবর্তীতে শেক্সপিয়ারিয়ান বা আগের চসারের যে মানটা রয়েছে সেরকমটা নয়। তো এই জন্য বলা হচ্ছে যে এই সময়টাতে অত ভালো কিছু হয়নি। তবে এখানকার যে মেইন বিষয়টা সেটা হচ্ছে রিভাইভাল অফ ওল্ড লার্নিং বা ওল্ড যে পড়াশোনা, সেগুলোর যে পুনর্জাগরণটা এই সময় ঘটানো হয়, সেটাই মূলত এখানকার মেইন বিষয়। আশা করি তোমরা রিভাইভাল অফ লার্নিং সম্পর্কে বুঝতে পেরেছো এবং আশা করি এটা তোমাদের উপকারে আসবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।